সুদপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাসে সকলকে স্বাগত। স্নেহের ছাত্রছাত্রী, আজ আলোচনার বিষয় সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অংশ থেকে। সমুদ্র উপকূলে যেমন ক্ষয়কার্য চলে, সেরকম সঞ্চয় কার্যও চলে। এই সঞ্চয় কার্যে বাতাসের কিছুটা ভূমিকা থাকলেও মূল ভূমিকা সমুদ্র তরঙ্গই নেয়। এই সমুদ্র তরঙ্গের দ্বারাই সঞ্চয় কার্যটা মূলত হয়। যে পশ্চাৎ তটভূমি তোমরা পড়েছ, পশ্চাৎ তটভূমির এবং উপকূলের অগভীর জলের মধ্যে সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে বিভিন্ন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে। সেই সঞ্চয়জাত ভূমিরূপগুলো নিয়েই এখন আলোচনা করা হচ্ছে। সামুদ্রিক বাঁধ। সামুদ্রিক বাঁধ উপকূলের কাছাকাছি যে জায়গাগুলোতে সমুদ্রের গভীরতা কম, উপকূলের কাছাকাছি যে জায়গাগুলোতে সমুদ্রের গভীরতা কম, সেখানে সমুদ্র তরঙ্গের দ্বারা বয়ে আনা নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা ইত্যাদি জমা হয়ে যে সংকীর্ণ বাঁধ বা দ্বীপের মতো ভূভাগ গঠন করে, তাকেই সামুদ্রিক বাঁধ বলা হয়। এই বাঁধ নানা ধরনের হতে পারে, যেমন পুরোদেশীয় বাঁধ, অনুতটীয় বাঁধ, প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ। এখন পুরোদেশীয় বাঁধ কি সেটা আমরা জানব। উপকূলের সমান্তরালে নুড়ি, বালি, কাঁকর, কাদাকণা প্রভৃতি সঞ্চিত হয়ে যখন বাঁধ সৃষ্টি করে, কিন্তু এই বাঁধের দুই প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত হবে না, উপকূলের সমান্তরালেই প্রসারিত হবে এবং আংশিক নিমজ্জিত থাকবে জলে। এই ধরনের বাঁধকেই পুরোদেশীয় বাঁধ বলা হয়। অর্থাৎ কি হলো, যে উপকূলের সমান্তরালে নুড়ি, বালি, কাঁকরকণা সঞ্চিত হয়ে বাঁধ তৈরি হবে। এই বাঁধের দুই প্রান্ত কিন্তু উপকূলের সঙ্গে যুক্ত থাকবে না এবং জলে আংশিক নিমজ্জিত থাকতে পারে। এই ধরনের বাঁধগুলো কি বলা হয়? পুরোদেশীয় বাঁধ। সমুদ্রবিজ্ঞানী জনসনের মতে, সমুদ্র তরঙ্গ দ্বারা সমুদ্রবক্ষের ক্ষয়ের ফলে উৎপন্ন ক্ষয়জাত পদার্থ বাহিত ও স্তূপীকৃত হয়ে পুরোদেশীয় বাঁধের সৃষ্টি করে। সাধারণত নদী মোহনা, মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যবর্তী অঞ্চল বা উপকূলের বাঁকে এইরূপ বাঁধ গড়ে ওঠে। ভারতের উড়িষ্যা ও কেরল উপকূলে, ব্রিটিশ যুক্তরাজ্যের নরকক উপকূলে বহু পুরোদেশীয় বাঁধ দেখা যায়। এখন অনুতটীয় বাঁধ। আমরা যখন উপকূল থেকে কিছুটা দূরে সরে যাব, তখন যে অনুতটীয় অংশ দেখা যাবে, সেই অনুতটীয় অংশে, উপকূল থেকে কিছুটা দূরে অনুতটীয় অংশে যে বালির বাঁধ সৃষ্টি হয়, সেই বাঁধটাকেই অনুতটীয় বাঁধ বলা হয়। এই অনুতটীয় বাঁধ যখন উচ্চ জোয়ারের জল আসে, তখন উচ্চ জোয়ারের জলে ডুবে যায় আর অন্য সময় জেগে থাকে। এখন প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ। প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ, তোমরা আগে পুরোদেশীয় বাঁধের কথা শুনলে। এই পুরোদেশীয় বাঁধটা আংশিক জলে নিমজ্জিত হয়ে থাকে বলেছিলাম, কিন্তু যখন পুরোদেশীয় বাঁধ সমুদ্রপৃষ্ঠের উপরে স্থায়ীভাবে অবস্থান করে, মানে জলে নিমজ্জিত হবে না, সমুদ্রপৃষ্ঠের উপরে সবসময় জেগে থাকবে, তখন সেই প্রকার বাঁধকেই বলা হচ্ছে প্রতিবন্ধক সৈকত। টেক্সাস উপকূলের পাদ্রা একটি প্রতিবন্ধক সৈকত বা দ্বীপের উদাহরণ। তটরেখার সমান্তরালে পুরোদেশীয় বাঁধ দ্বারা ঘেরা দ্বীপকে প্রতিবন্ধক দ্বীপ বলা হয়। তটরেখার সমান্তরালে পুরোদেশীয় বাঁধ দ্বারা যে ঘেরা দ্বীপ, সেই দ্বীপটাকে বলা হয় প্রতিবন্ধক দ্বীপ। এই প্রতিবন্ধক দ্বীপের উদাহরণ যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর। যুক্তরাষ্ট্রের আটলান্টা যে শহরটা রয়েছে, সেই শহরটা একটি প্রতিবন্ধক দ্বীপের উদাহরণ, দ্বীপের মধ্যেই রয়েছে। অর্থাৎ এই ব্যারিয়ার বিচ বা প্রতিবন্ধক সৈকত একটি উপহ্রদ দ্বারা উপকূল থেকে পৃথক থাকছে,
মানে উপকূল, তার মাঝে উপহ্রদ, তারপরে সমুদ্রের দিকে সমান্তরালে, উপকূলের সমান্তরালে রয়েছে ব্যারিয়ার বিচ। এইভাবে এদের অবস্থান দেখা যাচ্ছে। এখন টম্বলো টম্বলো যদি এরকম দেখা যায় যে উপকূলের সামনে সমুদ্রের দিকে একটি দ্বীপ রয়েছে, উপকূলের সামনে সমুদ্রের দিকে একটি বা দুটি দ্বীপ রয়েছে, দ্বীপ। এবার উপকূল থেকে একটি বাঁধ ওই দ্বীপ পর্যন্ত চলে গেছে, অর্থাৎ ওই দ্বীপটিকে একটি বাঁধ উপকূলের সঙ্গে যুক্ত করেছে, তখন সেই বাঁধটাকে বলা হয় টম্বলো। অর্থাৎ যখন একটি বাঁধ একটি দ্বীপ অথবা দুটি দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে, তখন সেই প্রকার বাঁধকেই বলা হয় টম্বলো। আমরা দেখতে পাচ্ছি টম্বলো এক প্রকার সংযোগকারী বাঁধ, কিন্তু এই বাঁধটা জলতলের উপরে স্থায়ীভাবে অবস্থান করে, এটাও মনে রাখতে হবে। সবসময় জলতলের উপরেই স্থায়ীভাবে অবস্থান করে। আর যদি জোয়ারের জলে কোনো কারণে এই বাঁধ প্লাবিত হয়, তাহলে সেই প্রকার টম্বলোগুলিকে টম্বলো টম্বলো লিনা বলে, টম্বলো লিনা বলে। যদি জোয়ারের জলে টম্বলো প্লাবিত হয়, তাহলে সেই প্রকার টম্বলোগুলিকে টম্বলো লিনা বলে। ভারতের তুতিকোরিন সৈকত ও হারে দ্বীপ ভারতের তুতিকোরিন সৈকত ও হারে দ্বীপ পরস্পর টম্বলো দ্বারা যুক্ত। এখন স্পিট এই স্পিটও এক প্রকার সামুদ্রিক বাঁধ, কিন্তু স্পিটের ক্ষেত্রে কি দেখা যায়, এর এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত থাকে, আর এক প্রান্ত সমুদ্রে গিয়ে শেষ হয়ে যায়। অর্থাৎ যে বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং অন্য একটি অংশ সমুদ্রের মধ্যে শেষ হয়ে যায়, তাকেই স্পিট বলা হয়। ভারতের যে উড়িষ্যার চিল্কা হ্রদ আছে, তার মুখে, সেই হ্রদের মুখে এই ধরনের স্পিট রয়েছে। এই স্পিট বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেগুলি নিয়ে যথাক্রমে আলোচনা করা হচ্ছে। প্রথমে আসি বক্র স্পিট বা হুক। যখন একটা স্পিট রয়েছে, তার এক প্রান্ত সমুদ্র উপকূলের সঙ্গে যুক্ত, আর এক প্রান্ত সমুদ্রের দিকে প্রসারিত, সমুদ্রে গিয়ে শেষ হচ্ছে, কিন্তু সমুদ্রের দিকে যে প্রসারিত অংশটি, সেই প্রান্তটি হুকের মতো বেঁকে গেছে বা মাছ ধরা বড়শির মতো আকৃতি ধারণ করেছে, তখন সেটাকে বলা হয় হুক। অর্থাৎ যখন একটি স্পিটের সমুদ্রের দিকের প্রান্তটি বাঁকানো হুকের মতো বা মাছ ধরা বড়শির মতো আকৃতি ধারণ করে, তখন তাকে হুক বা হুক স্পিট বা কার্ভ স্পিট বলা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্যান্ডি হুক এরূপ হুকের উদাহরণ। যৌগিক হুক ধরা যাক একটি বাঁধ সমুদ্র উপকূল থেকে সমুদ্রের দিকে প্রসারিত হয়েছে এবং তার সামনের অংশ হুকের আকৃতি হয়েছে, তাহলে এটি একটি হুক। একেবারে সামনের অংশটি হুকের আকৃতি হয়েছে। ঠিক তার পিছনের একটু অংশে যদি আর একটি হুক তৈরি হয়, হুকের মতো অংশ তৈরি হয়, তারও পিছনে আর একটি হুকের মতো অংশ তৈরি হয়। এইভাবে একাধিক হুক পরস্পর যদি অবস্থান করে, তখন সেই প্রকার হুককে যৌগিক হুক বলা হয়। ভারতের পশ্চিম উপকূলে সিরিয়া নদী মোহনায় এরূপ যৌগিক হুক দেখা যায়। লুপ একটি স্পিট সমুদ্রের দিকে বর্ধিত হয়েছে, মানে সমুদ্রের দিকে প্রসারিত হয়েছে, তার এক প্রান্ত উপকূলে যুক্ত আছে, এবার অন্য প্রান্তটি সমুদ্রের দিকে বর্ধিত হতে হতে অনেকটা ঘুরে আবার মূল ভূখণ্ডের সঙ্গে অর্থাৎ উপকূলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তখন তাকে লুপ বলা হয়। অর্থাৎ হুকের বাঁক ক্রমশ বৃদ্ধি পেলে অপর প্রান্তটি পুনরায়
ঘুরপথে যদি দ্বীপের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন দড়ির ফাঁসের মতো আকৃতি বিশিষ্ট হয়, একেই লুপ বলা হয়। ঘূর্ণন স্পিড যখন সমুদ্র তরঙ্গ ক্রমাগত দিক পরিবর্তন করে তখন স্পিড ও ঘূর্ণির আকারে গড়ে ওঠে। এই প্রকার স্পিডই হলো ঘূর্ণন স্পিড। সমুদ্র তরঙ্গ ক্রমাগত দিক পরিবর্তন করলে যে প্রকার স্পিড গড়ে ওঠে সেই প্রকার স্পিডকেই ঘূর্ণন স্পিড বলা হয়। পাখাযুক্ত অগ্রভূমি। তোমরা অগ্রভূমি আগে কি সেটা আগে জেনেছো। ভিগুর একটি সরু অংশ যদি সমুদ্রের দিকে প্রসারিত হয়, মানে স্থলভাগ সমুদ্রের দিকে সরুভাবে একটুখানি প্রসারিত হলেই সেটাকে আমরা অগ্রভূমি বলছি। সেই অগ্রভূমির দুই দিক থেকে দুটি বিপরীত দিকে যদি স্পিড তৈরি হয়, অগ্রভূমির দুই বিপরীত দিক থেকে দুটো যদি স্পিড নির্গত হয় তাহলে এবং বিপরীত দিকে যদি প্রসারিত হয় তাহলে সেই প্রকার অগ্রভূমিকেই পাখাযুক্ত অগ্রভূমি বলা হচ্ছে। তীক্ষ্ণাগ্র স্পিড কাসপেট স্পিড। যদি এরকম দেখা যায় যে স্থলভাগ থেকে দুটো স্পিড বর্ধিত হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, যদি দেখা যায় যে দুটো স্পিড স্থলভাগ থেকে বর্ধিত হচ্ছে সমুদ্রের দিকে, এবার স্পিডের যে হুকের মতো অংশ, সেই হুকের মতো অংশ দুটি পরস্পর বাড়তে বাড়তে মিলিত হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্পিডের একটি স্পিডের উপকূলের দিকের প্রান্ত থেকে যদি চলতে লাগি তাহলে হুকের মাথা বেয়ে আবার পুনরায় আরেকটি স্পিডের উপকূলের দিকে প্রান্ত দিয়ে উপকূলে পৌঁছে যাব, অর্থাৎ উপকূলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই ধরনের স্পিডকেই কাসপেট স্পিড বলা হচ্ছে। অর্থাৎ সারাংশ কি দাঁড়ালো, পুরোদেশীয় দুটি স্পিড দুদিক থেকে বাড়তে বাড়তে পরস্পর মিলিত হয়। যদি পরস্পর মিলিত হয় তখন তাকে কাসপেট স্পিড বলা হয়। তীক্ষ্ণাগ্র পুরোভূমি বা কাসপেট ফোরল্যান্ড। যদি এরকম হয় যে দুটো স্পিড সমুদ্রের দিকে বর্ধিত হচ্ছে এবং তাদের হুকের মতো অংশ দুটি মিলিত হয়ে গেছে, তাহলে তাদের মাঝখানে একটি যদি ত্রিকোণাকার ভূখণ্ড গঠিত হয় তখন ওই ভূখণ্ডটিকেই কাসপেট ফোরল্যান্ড বলে। অর্থাৎ দুটি কার্ভ মানে বক্র, দুটি বক্র স্পিড সমুদ্রে পরস্পরের সঙ্গে মিলিত হলে যে ত্রিকোণাকার ভূখণ্ড বা অন্তরীপ গঠিত হয় তাকে কাসপেট ফোরল্যান্ড বলে। হ্যাটেরাস অন্তরীপ কাসপেট ফোরল্যান্ডের একটি আদর্শ উদাহরণ। উপহ্রদ বা লেগুন। আমরা জানি যে সমুদ্র উপকূলে সমান্তরালে ব্যারিয়ার বিচ গঠিত হয় সমুদ্র উপকূলের সমান্তরালে। এই যে ব্যারিয়ার বিচের পিছনের অংশ এবং উপকূলের সামনের অংশে, অর্থাৎ মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন একটা ছোট জলাভূমি তৈরি হয়। মূল সমুদ্র থেকে কিন্তু বিচ্ছিন্ন যে সমুদ্র, তাকেই আমরা উপহ্রদ বলছি, যেটা ব্যারিয়ার বিচের পিছনে অবস্থিত। অন্যভাবে বললে এটা বলা যায়, যখন কোনো হ্রদের এক প্রান্ত উন্মুক্ত হয় এবং সেই উন্মুক্ত প্রান্ত সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে উপহ্রদ বা লেগুন বলে। আবার বলি, কোনো ব্যারিয়ার বিচ বা প্রবাল প্রাচীরের পিছনে অবস্থিত বা পশ্চাতে অবস্থিত এবং উন্মুক্ত সমুদ্র থেকে প্রায় বিচ্ছিন্ন যে লবণাক্ত জলে নিমজ্জিত অগভীর উপকূলভাগকেই লেগুন বা উপহ্রদ বা পশ্চাৎ জল বলা হয়। ভারতের যে কেরালার উপকূলে এই ধরনের লেগুনগুলির নাম দেওয়া হয়েছে কয়াল। এছাড়া আমাদের উড়িষ্যা রাজ্যের যে চিল্কা একটি এই ধরনের উপহ্রদের উদাহরণ। এখন সৈকতভূমি বা বেলাভূমি।
আমরা তটভূমি এবং তরঙ্গকর্তিত মঞ্চের কথা শুনেছি। এই তটভূমি বা তরঙ্গকর্তিত মঞ্চের কোনো অংশে অস্থায়ীভাবে ছোট বড় নুড়ি, বালুকণা, প্রস্তরখণ্ড, ঝিনুক এগুলি যখন সঞ্চিত থাকে তখন তাকে আমরা সৈকত ভূমি বলি। সমুদ্র জলের যে সর্বোচ্চ সীমা, সেই সর্বোচ্চ সীমা থেকে ভাটার সীমারেখার মধ্যবর্তী অঞ্চল, মানে সর্বোচ্চ সীমা এবং ভাটার সীমার মধ্যবর্তী যে অঞ্চল, সেখানে নুড়ি, বালি, পলি এগুলো সব সঞ্চিত হয়ে এই সৈকত ভূমি বা বেলাভূমি গঠন করে। উপকূলের যে অংশগুলি উঁচু এবং যেখানে ক্ষয়ের পরিমাণ বেশি, সেখানে সৈকত ভূমি ভালোভাবে গড়ে ওঠে না। যে উপকূলের যে অংশগুলি নিচু, নিম্ন উপকূল ভাগ যেগুলি, সেখানেই সৈকত ভূমি ভালোভাবে গড়ে ওঠে, সেখানে সঞ্চয় কার্যটা ঠিকভাবে হয়ে থাকে। এই সৈকতের যে সঞ্চয় কার্য, সেই সঞ্চয় কার্যের যে সঞ্চিত পদার্থ, সেইগুলো স্থলভাগ থেকেও আসতে পারে বা সমুদ্র থেকেও আসতে পারে। এই দুই জায়গা থেকেই এসে এই সঞ্চয় কার্যটা চলতে পারে। স্থলভাগ থেকেও আসতে পারে, সমুদ্র থেকেও আসতে পারে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘায় সমুদ্রের সৈকত ভূমি খুবই চওড়া, প্রশস্ত। এখন সৈকত শিরা। সৈকতের ধারে নুড়ি, বালি সঞ্চিত হয়ে অনেক সময় উঁচু শিরার মতো ভূমিরূপ তৈরি হয়। একেই সৈকত শিরা বলে। সৈকতের ধারে নুড়ি, বালি, পাথরকণা এগুলো সঞ্চিত হয়ে অনেক সময় উঁচু শিরার মতো ভূমিরূপ তৈরি হয়। একেই সৈকত শিরা বলা হয়। গঠনকারী সমুদ্র তরঙ্গের দ্বারা এই সৈকত শিরা তৈরি হয়। আর এই সৈকত শিরা সমুদ্রের উপকূলের সঙ্গে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। সমুদ্রের উপকূলের সঙ্গে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এগুলিকে, এই সৈকত শিরাগুলিকে বামও বলা হয়, বয়াকার মোয়েরেপ বামও বলা হয়। ভারতের পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে এই ধরনের সৈকত শিরা দেখা যায়। সমতল কাদার ক্ষেত্র ও লবণাক্ত জলাভূমি। সমতল কাদার ক্ষেত্র ও লবণাক্ত জলাভূমি। সমুদ্র উপকূলে নুড়ি গঠিত বাঁধ ও কাদা গঠিত স্পিটের পিছনে প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাদার সঞ্চয় লক্ষ্য করা যায়। অর্থাৎ কি হলো, একটি স্পিট বা বাঁধ রয়েছে, তার পিছনের অংশে কাদার সঞ্চয় দেখা যায়। এছাড়া শুধু যে কাদার সঞ্চয় দেখা যায় তা নয়, সেখানে লবণাক্ত জলাভূমিরও সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে সমতল কাদার ক্ষেত্র ও লবণাক্ত জলাভূমি। অর্থাৎ বাঁধ বা স্পিটের পিছনের অংশে যে লবণাক্ত জলাভূমি এবং কাদার সঞ্চয় দেখা যায়, তাকেই এক কথায় সমতল কাদার ক্ষেত্র বা লবণাক্ত জলাভূমি বলা হচ্ছে। উপকূলীয় বালিয়াড়ি। অনেক সময় সমুদ্র সৈকতে বালি সঞ্চিত হয়ে বালিয়াড়ি গঠিত হয়। এগুলি কি উপকূলীয় বালিয়াড়ি বলা হয়। অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে এ ধরনের বালিয়াড়ি দেখা যায়। বেবার স্পিটের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে কোনো উপসাগরের সামনের দিকে বাঁধ গঠন করে, তাকেই বেবার বলা হয়। স্পিটের দৈর্ঘ্য যখন বড় হয়ে যাচ্ছে, তখন কোনো একটি উপসাগর থাকলে তার সামনের দিকে একটি বাঁধ গঠন করে, তখন ওই বাঁধকেই বলা হচ্ছে বেবার। আজ এ পর্যন্তই।